আমরা আজকে ইন্টারন্যাশনালের উপরে ক্লাসটা করব। পরপর 3টা ক্লাস আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সের উপরে নিয়েছি, অর্থাৎ প্রাচীন কাল থেকে 1947 সাল পর্যন্ত আমরা পড়িয়েছি। গতকালকে যে ক্লাসটা হয়নি সেটা মূলত আমরা আজকে 11টা থেকে 12:30 পর্যন্ত করেছি, আর আজকে আমরা ইন্টারন্যাশনাল শুরু করব। ইন্টারন্যাশনালে আমরা মোটামুটি ইন্টারন্যাশনালে আমরা পরপর 3টা ক্লাস করব, এরপর আবার বাংলাদেশে ফিরে যাব। তো ইন্টারন্যাশনাল ক্লাসের ক্ষেত্রে আমরা মানচিত্রটা জানার চেষ্টা করব। ইন্টারন্যাশনালে 20 মার্কস এবং ভূগোল 10, এই হচ্ছে আমাদের 40 মার্কস। এই 40 মার্কস ভূগোলের মধ্যে আমাদের আন্তর্জাতিকের অনেক বিষয়গুলি রয়েছে এবং বাংলাদেশও রয়েছে, কিন্তু আন্তর্জাতিকের 20 এবং ভূগোলের 10, এই 40 মার্কস বোঝার জন্য আমাদের মূল থিম হচ্ছে মানচিত্র। পাশাপাশি রিটেন পরীক্ষায় আন্তর্জাতিকের যে বিষয়গুলি আসে, আপনি যদি ম্যাপটা ভালো বুঝতে পারেন তাহলে দেখবেন যে এটা আপনার মনে থাকছে। পৃথিবীতে যে 195টি রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলি সম্পর্কে মনে রাখার ক্ষেত্রে আমাদের মূল উপাদান মানচিত্র। আমরা মানচিত্র যদি বুঝতে না পারি তো আমাদের কোনো কিছু পড়ে এটা মনে রাখতে পারবো না, যার পরিপ্রেক্ষিতে মানচিত্রের A to Z আমরা জানার চেষ্টা করব। আবার যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আন্তর্জাতিক খুব কঠিন বলে মনে হয়, তো এই আন্তর্জাতিকটাকে সহজ করার জন্য আমাদের মূল উপাদান ম্যাপ। তো আমরা আশা করব সবার সামনেই মানচিত্র রয়েছে। আমরা গতদিনও বলেছিলাম যে আজকের ক্লাসটা মূলত মানচিত্রের উপরে ভিত্তি করে হবে, তো মানচিত্র ছাড়া আপনি ক্লাস করতে পারবেন না। তো যদি কেউ এখন পর্যন্ত মানচিত্র সংগ্রহ না করেন তো মানচিত্র সংগ্রহ করে আপনি ক্লাসে বসবেন। খাতা এবং মানচিত্র দুটাই থাকবে। আমাদের বোর্ডও চলবে, আবার পাশে মানচিত্র আছে, যখন প্রয়োজন আমি মানচিত্রটাও দেখাবো। মানচিত্র মনে রাখার ক্ষেত্রে আমাদের কিছু রেখা রয়েছে। মানচিত্রের দিকে তাকালে আমাদের রেখাগুলি খুব কঠিন বলে মনে হয়। আমাদের মানচিত্রটা আমরা এমনভাবে পড়ব যাতে আমাদের চাকরির পরীক্ষার উপযোগী। আমরা ভূগোল বিশারদ হওয়ার জন্য আমার মানচিত্র দরকার না, আমার মূল মানচিত্রটা দরকার যে আমার জেনারেল নলেজ মনে রাখার ক্ষেত্রে যেখানে যেখানে প্রয়োজন। মানচিত্রের ভেতরে যে রেখাগুলি রয়েছে, আমরা সর্বপ্রথমে যদি এরকম একটা রেখা আমরা কল্পনা করি, অর্থাৎ 0 ডিগ্রি, এইটার উপরে রয়েছে উত্তর, নিচে দক্ষিণ। এটাকে আমরা দ্রাঘিমা রেখা হিসাবে অভিহিত করছি। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। আর মানচিত্রের মাঝখান দিয়ে আরেকটা রেখা রয়েছে, এটাকে আমরা বলছি 0 ডিগ্রি অক্ষরেখা, অক্ষরেখা। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে এইভাবে যে রেখাগুলি আসছে সেটাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। অর্থাৎ এটা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এখান থেকে আসতে পারে এইভাবে একাধিক রেখা, অর্থাৎ উপর থেকে যতগুলি রেখা এসেছে এই রেখাগুলি সবই দ্রাঘিমা রেখা হিসাবে অভিহিত করছি আমরা বা কল্পনা করছি। আর আড়াআড়ি যে রেখাগুলি গিয়েছে সেই রেখাগুলিকে আমরা বলছি অক্ষরেখা। এই দিকে যেতে পারে, এই দিকে যেতে পারে, এগুলো সবই হচ্ছে অক্ষরেখা। আপনারা একটু ম্যাপের দিকে খেয়াল করেন। 0 ডিগ্রি এদিকে 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা রয়েছে, অর্থাৎ আমরা যদি ম্যাপের দিকে দেখি তো এই জায়গাতে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যে রেখাটা এসেছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আপনারা ম্যাপে একটু খুঁজে দেখেন যে ঠিক মাঝখান থেকে এটা উপরে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, আলজেরিয়া, এই দিক থেকে এই রেখাটা চলে এসেছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর এই দিক থেকে 0 ডিগ্রি অক্ষরেখা, অর্থাৎ এইভাবে এটা চলে গেছে 0 ডিগ্রি অক্ষরেখা। আমার মূল থিম দ্রাঘিমা
এবং অক্ষ। আপনাকে এটা মনে রাখার ক্ষেত্রে খুব সহজ একটা উপায় রয়েছে। আপনি ম্যাপের দিকে এইভাবে যখন দাঁড়াবেন, আপনার মাথা উত্তর, পা দক্ষিণ, আপনি হাত উঁচু করুন এইভাবে, আপনার এগুলা হচ্ছে অক্ষরেখা। অর্থাৎ আপনার ডান হাত এটা পূর্ব আর বাম হাত এটা পশ্চিম। তাহলে আমার মাথা উত্তর, পা দক্ষিণ, আর এইভাবে হাত উঁচু করলে ডান হাত পূর্ব আর বাম হাত পশ্চিম। আপনারা এইভাবে মনে রাখবেন। মাথার থেকে পা এটাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা, আর আড়াআড়ি যেটা রয়েছে সেটাকে আমরা বলছি অক্ষরেখা। ক্যামেরাকে এদিকে ঠিক আছে? আচ্ছা, তো এই দ্রাঘিমা রেখার ক্ষেত্রে অর্থাৎ 0 ডিগ্রি, আর অক্ষরেখার ক্ষেত্রে এদিকে 0 ডিগ্রি। তাহলে এটাকে আমরা আবার মুছে দেই। এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার এর এই পাশে পশ্চিম পূর্ব, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার হাতের ডান দিকে যেগুলা রয়েছে, এখানে ম্যাপের মধ্যে দেখেন যে অনেকগুলি রেখা টানা রয়েছে। তো যেহেতু এই উত্তর দক্ষিণ এই রেখার এই সাইডটা হচ্ছে পূর্ব, এইদিকে যেহেতু পূর্ব, সুতরাং এই সমস্ত রেখাগুলিকে আমরা আপনাদের ম্যাপে 15, 30, আমি একটু লং রানে টানলাম, 30, 60, 90, 120 এইভাবে পরপর দেখেন টানা রয়েছে। জিরো, 30, 60, 90, 120 এইভাবে রয়েছে। সুতরাং এই যে 30 ডিগ্রি, এটাকে আমরা বলতে পারি 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এটা 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 120 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে 0 ডিগ্রি এই অক্ষরেখার হাতের ডান দিকে উপর থেকে নিচের দিকে যে রেখাগুলি রয়েছে সেটাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। অনুরূপভাবে আমরা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার যদি আমরা বাম পাশে আসি, তাহলে এটাকে আমরা বলবো, এইদিকেও কিন্তু 30 ডিগ্রি দেখেন মানচিত্রে লেখা রয়েছে, আমরা ম্যাপের দিকে দেখলে বুঝতে পারবেন। এইদিকেও 30 ডিগ্রি, এইদিকেও 30 ডিগ্রি। তো আমরা যখন 0 ডিগ্রির বাম দিকে আসব, তখন এই রেখাটাকে আমরা বলতে পারি 30 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। অর্থাৎ ম্যাপের এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার এইদিকে হচ্ছে পূর্ব, আর এইদিকে হচ্ছে পশ্চিম। আপনারা ম্যাপের দিকে তাকিয়ে দেখেন যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার পরে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 30 ডিগ্রি পূর্ব, 45 ডিগ্রি পূর্ব। তার মানে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার এই দিকে যত যাবেন সবগুলো আপনার পূর্ব দ্রাঘিমা রেখা হবে। আর যখন আপনি এই দিকে আসবেন তখন সবগুলো আপনার হবে পশ্চিম দ্রাঘিমা রেখা। আশা করি আপনাদের কাছে দ্রাঘিমা রেখাটা ক্লিয়ার হয়েছে। এখন আসি আমরা যদি অক্ষরেখার ক্ষেত্রে, এখানে ধরুন এরকম 30 ডিগ্রি, 60, এইদিকেও রয়েছে 90। তো এই 30 ডিগ্রি যেহেতু এই 0 ডিগ্রির উপরের এটাকে আমরা বলছি উত্তর অক্ষরেখা। আমি আগেই শিখিয়েছি আড়াআড়ি যেটা মানে হাত উঁচু করলে যেটা আসে ওইটাকে আমরা অক্ষরেখা বলছি। তাহলে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটাকে আমরা বলছি 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা। অনুরূপভাবে আমরা যদি নিচের দিকে আসি, এই দিকেও এরকম রেখা রয়েছে, এটাও 30, 60, 90। এটাকে আমরা কি বলবো? 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। আমি 4টা জিনিসকে যদি একসঙ্গে এখন আবার রিপিট করি, আপনারা আর একটু মনোযোগ সহকারে দেখেন যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার হাতের ডান দিকে এটাকে আমরা বলছি পূর্ব।
তো এইটা 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আপনি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার হাতের ডান দিকে যত যাবেন সবগুলা হবে পূর্ব দ্রাঘিমা রেখা। আর যখন বাম দিকে আসবেন তখন হবে পশ্চিম দ্রাঘিমা রেখা। 30 ডিগ্রি পশ্চিম, 60 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। অনুরূপভাবে যখন আপনি 0 ডিগ্রি এই অক্ষরেখার উপরে যাবেন তখন আসবে এটা 30 ডিগ্রি দক্ষিণ উত্তর অক্ষরেখা, 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা। যখন আপনি নিচের দিকে আসবেন তখন 30 ডিগ্রি দক্ষিণ অক্ষ, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষ, 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এটা সহজভাবে মাথা উত্তর, পা দক্ষিণ, ডান হাত পূর্ব, বাম হাত পশ্চিম। মাথার থেকে পা হচ্ছে দ্রাঘিমা রেখা, আর যখন আপনি আড়াআড়ি এইভাবে দাঁড়াবেন সেটা হচ্ছে অক্ষরেখা। এখন আমি মানচিত্রে আঙ্গুল রাখব, ঠিক ওই জায়গাতে আপনাদের বলতে হবে ধারণা করে যে এইটা কত ডিগ্রি দ্রাঘিমা নাকি অক্ষরেখা। আপনারা আমি আঙ্গুল দিলে আপনারা কমেন্টস করে লিখে জানাবেন আমাকে। আমি ম্যাপে, হ্যাঁ ম্যাপের সাইডে আগায় দাও তাহলে। আমি ম্যাপে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়েছি যে অক্ষ দ্রাঘিমা, এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে দ্রাঘিমা। এখন আমি আঙ্গুল রাখবো, আপনারা আমাকে ইন্ডিকেট কমেন্টস করবেন যে এটা কত ডিগ্রি দ্রাঘিমা নাকি অক্ষ। এইদিকে এটা এটা কি অক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা, এবং সেটা কত, মানে অ্যাকুরেট না হলেও অন্তপক্ষে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই 4টা দিক যেন থাকে, যে কত ডিগ্রি এটা দ্রাঘিমা রেখা, কত ডিগ্রি অক্ষরেখা, এটা পূর্ব নাকি পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ। এই জায়গাতে এটা কোন অক্ষরেখা হবে নাকি দ্রাঘিমা রেখা হবে, সেটা কত ডিগ্রি হবে। কেউ লিখছে? ও আচ্ছা, হ্যাঁ এইটা কত ডিগ্রি অক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা, সেটা পূর্ব নাকি পশ্চিম নাকি উত্তর নাকি দক্ষিণ। 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। কি নাম? পশ্চিম, এটা রুবেল। 75 পশ্চিম দ্রাঘিমা রেখা। সুরভি ওকে দাও। পশ্চিম দ্রাঘিমা 60 ডিগ্রি পশ্চিম, পশ্চিম দ্রাঘিমা 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, 60 ডিগ্রি। মিনহাজ খান একটু 30 ডিগ্রি বাড়াইতে হবে তোমার, 60 ডিগ্রি লিখেছ। পশ্চিম দ্রাঘিমা 60 ডিগ্রি পশ্চিম না, উত্তর দ্রাঘিমা কেন হলো? ইউসুফ তুমি উত্তর কেন লিখলা দ্রাঘিমার ক্ষেত্রে? আচ্ছা, এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। তো যারা এটা বুঝতে পারে নাই, দেখো যেমন ইউসুফ এটা লিখছে উত্তর দ্রাঘিমা। একটা জিনিস খেয়াল করো যে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কখনো উত্তর বা দক্ষিণ আসে না। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে সবসময় হয় পূর্ব না হয় পশ্চিম। এটা বুঝতে পারছো কিনা? দ্রাঘিমা রেখার ক্ষেত্রে হতে হবে হয় পূর্ব না হয় পশ্চিম। যখন আমি অক্ষরেখা বলবো তখন সেটা হতে পারে উত্তর বা দক্ষিণ, কিন্তু এই ইয়ার ক্ষেত্রে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কখনো সেটা উত্তর বা দক্ষিণ হবে না। ইউসুফের পরবর্তীতে ইয়া থাকলে সেটা জানাবা। আচ্ছা, আমরা আরেকটা যদি ধরি, আচ্ছা এই জায়গাতে এইটা কত ডিগ্রি হবে? এটা কি, এটা কি অক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা? আমার আঙ্গুলটা যেখানে রয়েছে এটা কত ডিগ্রি দ্রাঘিমা বা কত ডিগ্রি অক্ষরেখা, এটা লিখে জানাও। ইউসুফ জানাও তুমি।
আগেরটাতে তো ভুল করেছো, এটা কারেক্ট করতে পারছো কিনা? এইটা কত ডিগ্রি দ্রাঘিমা বা অক্ষ হবে? হাতে ধরেনি আপনি। এখন এখানে আসে নাই। এইটা কত ডিগ্রি দ্রাঘিমা বা অক্ষ? দক্ষিণ অক্ষরে 30 ডিগ্রি। নুসরাত জাহান দক্ষিণ হ্যাঁ 30 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ। আন্না, ডাক্তার আন্না, হ্যাঁ আন্না ঠিক আছে, 30 ডিগ্রি দক্ষিণ অক্ষ। রুবেল 30 ডিগ্রি দক্ষিণ অক্ষ। আপেল মাহমুদ 30 ডিগ্রি দক্ষিণ অক্ষ। ইউসুফ জানাও, ইউসুফের এটা অক্ষরেখা 30 ডিগ্রি দক্ষিণ অক্ষ। হ্যাঁ ওকে। 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরে তাহলে তো আচ্ছা 30 ডিগ্রি আমি এখানে হাত রেখেছিলাম মূলত এটা মানে আমার মূল থিমটা যে 60 বা 90 তুমি যেটাই বলো সেটা সমস্যা নাই, কিন্তু এটা যে দক্ষিণ অক্ষরেখা এটা কারেক্ট হতে হবে। একজন উত্তর অক্ষরে গেছে। হ্যাঁ এইটা অক্ষরেখা হতে হবে যাতে ভুল করে কেউ দ্রাঘিমা না বলে। এটা আমি যখন এই দিকে চিন্তা করব তখন এটাকে আমরা কি বলতে পারবো? দ্রাঘিমা রেখা। বা এই দিকে আমি চিন্তা করলে এটা পূর্ব দ্রাঘিমা রেখা। যখন আমি এই দিকে চিন্তা করব সেটা পশ্চিম দ্রাঘিমা রেখা বা এখানেও পূর্ব দ্রাঘিমা রেখা। আবার যখন আমি এখানে চিন্তা করব সেটা উত্তর অক্ষরেখা। তার মানে আড়াআড়ি যখন আমি চিন্তা করব সেটা হচ্ছে অক্ষ, আর উপর নিচ যখন আমি চিন্তা করব সেটাকে আমি বলবো দ্রাঘিমা রেখা। এখন এই 30, 60, 90 আপনি যখনই মানচিত্রের দিকে তাকাবেন, তো এদিকে ব্যাক করো, যখনই আপনি মানচিত্রের দিকে তাকাবেন তখনই যেন আপনার মাথার মধ্যে কাজ করে যে আমি কি রেখা দেখছি, অক্ষরেখা নাকি দ্রাঘিমা রেখা। অক্ষ এবং দ্রাঘিমা এটা যদি আপনার কাছে ক্লিয়ার হয় তাহলে আশা করি বাকি বিষয়টা ক্লিয়ার হবে। এখন এই অক্ষ এবং দ্রাঘিমার মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত হবে তার আগে আমরা বাংলাদেশের আচ্ছা এটা আগে জেনে নিই যে আপনারা খাতাতে লিখবেন যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এটা কৃষি ব্যাংকের পরীক্ষাতে এসেছিল। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা আমরা কিভাবে বের করব যে মানচিত্রের কোন কোণে বাংলাদেশ এটা রয়েছে। দেখুন যে এই হচ্ছে 0 ডিগ্রি, আপনাদের যেটা শেখাইলাম, উপরে রয়েছে উত্তর, নিচে রয়েছে দক্ষিণ। এখানেও 0 ডিগ্রি, এটা পশ্চিম, এটা রয়েছে পূর্ব। এখন এই 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা এর এই পাশে এটাকে আমরা কি বলতে পারি? 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এইভাবে চলে গেছে, 120 এভাবে চলছে। আর এই দিকে রয়েছে 30 ডিগ্রি উত্তর অক্ষ, 60 ডিগ্রি উত্তর অক্ষ, এইভাবে চলছে। এখন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমরা সেই ছোটোবেলার থেকে শিখে আসছি, ওইটাকে আমরা ফ্র্যাকশনে না গিয়ে যদি এখানে এইভাবে লিখি যে 88 থেকে 92 ডিগ্রি পূর্ব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমরা শিখছি কি যে 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় বাংলাদেশ অবস্থিত। এর সঙ্গে আরও মিনিট রয়েছে, সেটা ওইদিকে আমরা না যাচ্ছি, বড় ফ্র্যাকশনে আসছি। 88 থেকে 92 পূর্ব দ্রাঘিমা। তো যখনই আপনি ডান দিক থেকে আসুন, এটা কি বলছে? দ্রাঘিমা। যখনই আমরা দ্রাঘিমার কথা বলবো তখনই আমি কি চিন্তা করব? মাথার থেকে পা, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত দ্রাঘিমা। তার মানে আমি এই রেখা কল্পনা করব। এরপরে যখন পূর্ব বলবে তখন আমি
কোন দিকে যাব? 0 ডিগ্রির হাতের ডান দিকে যাব। তার মানে এই 0 ডিগ্রির হাতের ডান দিকে আমার গন্তব্যস্থল। এটা কত? 88 থেকে 92। এখন এই যে এইটা আমরা পেয়েছি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এইটা যদি 90 ডিগ্রি পূর্ব হয়, তো আমি এর একটু আগে এটাকে কি 88 ধরতে পারি না? এটা 90 ডিগ্রি হলে ঠিক এর একটু আগে এটা 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হতে পারে। আর ঠিক এর একটু পরে এটাকে আমি 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ধরতে পারি, যেহেতু এটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন এটাকে যদি আমি উপরের দিকে একটু উঠিয়ে দিই, এইভাবে 92টাকেও একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। তারপরে বলছে যে 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষরেখায় বা অক্ষাংশে বাংলাদেশ অবস্থিত। 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা। যখনই 0 ডিগ্রি এই অক্ষরেখা মানে আড়াআড়ি, আর যখনই উত্তর বলবে তখনই আমি এই 0 ডিগ্রির নিচে আসব না উপরে যাব? নিঃসন্দেহে আমি উপরে যাব যখনই উত্তর বলবে। তো এইটা যদি 30 হয় তাহলে আমাকে কত? 20 থেকে 26। আমি নিশ্চয় এই জায়গাতে আমি 20 ধরতে পারি, আর এর উপরে এটাকে আমি 26 ডিগ্রি ধরতে পারি। মানে এটা হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তো আমার অবস্থানটা বলছে 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষরেখায়। তো এইটা যদি 30 হয় তাহলে এটা হবে 20 আর এটা হবে 26। এখন এখান থেকে যদি আমি এটাকে টেনে দিই, এখানে 20 ধরি, এটাকে যদি আমি সামনের দিকে টেনে দিই তাহলে দেখেন, আর 26টাকেও আমি এইদিকে একটু টেনে দিলাম। তাহলে এই 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা উপরের দিকে উঠে গেছে, আর 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা এটা এই দিকে চলে গেছে। তাহলে এই জায়গাতে অক্ষ এবং দ্রাঘিমা রেখা মিলিত হয়েছে। সুতরাং এটাই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমি আবার রিপিট করছি, দেখেন যে 0 থেকে আমি আপনাদের শিখিয়েছি যে উপর থেকে নিচের দিকে যে রেখাগুলি আসছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা, আর আড়াআড়ি যে রেখাগুলি গিয়েছে সেটাকে আমরা বলছি অক্ষরেখা। এখন বাংলাদেশ ভৌগোলিকভাবে অবস্থিত হচ্ছে 88 থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। যখনই দ্রাঘিমা বলবে তখনই আমি উপর নিচ চিন্তা করব, যখনই পূর্ব বলবে তখনই আমি 0 ডিগ্রির হাতের ডান দিকে কল্পনা করব। এরপরে যখন 88 থেকে 92 এটা যদি 90 হয় তাহলে 90-এর একটু আগে হবে 92, আর 90-এর একটু পরে হবে 92, একটু আগে হবে 88 আর একটু পরে হবে 92। আর 20 থেকে 26 উত্তর অক্ষরেখা, এটা যদি অক্ষরেখা হয় 30 ডিগ্রি, তাহলে এটা হতে পারে 20 আর একটু উপরে হবে 26। তাহলে আপনি এই দ্রাঘিমা রেখা উপরের দিকে উঠিয়ে দেন আর অক্ষরেখা একটু টেনে দেন। এই দ্রাঘিমা এবং অক্ষ যেখানে মিলিত হলো সেটাই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ওইদিকে করো। এখন আপনারা ম্যাপের দিকে চলে যান। ম্যাপে গিয়ে আমি আপনাদের যে ফিগারটা দেখাইলাম 88 থেকে 92, আপনি এখন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় চলে যান। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা দেখেন, আপনি বাংলাদেশ লেখা রয়েছে এই জন্য খুঁজবেন না, আমি ডিগ্রি দিয়ে বাংলাদেশকে খুঁজব। তো এই হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এইটা যদি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা হয়, এখান থেকে আপনি নিচের দিকে নেমে আসুন। তার কারণ 88 এবং 92 এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানে 90 হয়। সুতরাং এখান থেকে আপনি সোজা নিচের দিকে নেমে আসেন, দেখেন কোনো কিছু বাধে কিনা। দেখেন এই হচ্ছে বাংলাদেশ, এখানে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায় আমি চলে আসলাম। অনুরূপভাবে আপনি 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায় চলে যান।
30 ডিগ্রি উত্তর অক্ষরেখা এখান থেকে চলে গেছে। তো আমার মূল দরকার হচ্ছে যে 20 থেকে 26, তো এইটা যদি 30 ডিগ্রি হয়, আমি তো ম্যাপে 20 থেকে 26 লেখা পাবো না, তবে এটা যদি 30 ডিগ্রি, একটা কল্পনা করলাম, তো এর মাঝামাঝি 15 এবং 30, এর মাঝামাঝি আমি 20-এর সন্ধানটা পেতে পারি। তো এইটা যদি আমি 20 এবং 26 এর মাঝামাঝি 23.5 কল্পনা করি, তাহলে এই জায়গাতে আমি পাচ্ছি, এখান থেকে এটা চলে গেছে। দেখেন, এই হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ 88 থেকে 92 এর মাঝামাঝি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর এই দিকে এসে এটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেহেতু 0 ডিগ্রির উপরে এর অবস্থানটা রয়েছে, সুতরাং এটা উত্তর। আর 20 থেকে 26 এই দুইটাকে যোগ করে যখন আপনি ভাগ দিবেন, তখন এটা 23 ডিগ্রি দাঁড়ায়। তো আমি এখানে 23 ডিগ্রির থেকে শুরু করে এটা টেনে দিলে এই জায়গাতে বাংলাদেশের অবস্থান দাঁড়াচ্ছে। তো আমরা বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান দেখি না, যে এত ডিগ্রি, খুব বিদঘুটে লাগে যে কি ডিগ্রি লেখে এটা, কিন্তু ডিগ্রি লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে এইটা। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আর এইদিকে যে 23 ডিগ্রি উত্তর দ্রাঘিমা রেখা রয়েছে, এইটা যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাতে বাংলাদেশের অবস্থানটা। এখন আপনাদের কাছে কোশ্চেন আমার, যে এখানে তো আমরা যদি 4টা দিকের কথা বলি, যে এখানে আমি দেখিয়েছি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর এটা অক্ষরেখা। এখন এখানে বোর্ড কি দেখা যাচ্ছে? একটু বোর্ডের দিকে দাও, একটু করে দাও, হ্যাঁ, আবার মানচিত্রে যাব। দেখো, এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এখানে 4টা দিক রয়েছে। এখন এই দিকের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন কোণে, 4টা কোণ যে রয়েছে, এই 4টা কোণের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন কোণে, আপনারা আমাকে কমেন্টস করেন। আমি কোশ্চেনটা আবার বলছি, শুনেন, যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে কোন কোণে, মানে কোন যেটা, যে পূর্ব কোণে না দক্ষিণ কোণে, নাকি উত্তর পূর্ব কোণে, নাকি দক্ষিণ পূর্ব কোণে, কোন কোণে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা রয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ভৌগোলিকভাবে কোন কোণে অবস্থিত? কৃষি ব্যাংকের চাকরির পরীক্ষাতে এটা এসেছিল। ফোনটা দাও। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ভৌগোলিকভাবে কোন কোণে অবস্থিত? রুবেল লিখছে উত্তর দক্ষিণ, ডাক্তার আন্না উত্তর পূর্ব, হ্যাঁ, আন্নার রেজা অ্যান্সার রাইট। সুরভি উত্তর পূর্ব, মিনহাজ উত্তর পূর্ব, তাইবা উত্তর পূর্ব কোণে, ফাতিমা উত্তর পূর্ব, হ্যাঁ কারেক্ট। যারা উত্তর পূর্ব লিখেছেন তাদের উত্তরটা কারেক্ট। তার কারণ কি, যে এইটা উত্তর, এটা পূর্ব, ঠিক এই কোণে বাংলাদেশ অবস্থিত। তার কারণ যে 4টা কোণ যেটা রয়েছে, আমরা এখান থেকে চিন্তা করলে এই জায়গাতে রয়েছে, সুতরাং উত্তর পূর্ব কোণে অবস্থিত হচ্ছে। পৃথিবীতে যতগুলি রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের অবস্থান কিন্তু আপনি এইভাবে বের করতে পারবেন, যে এই রাষ্ট্রটা মাদাগাস্কার, এটা কোন কোণে অবস্থিত, অস্ট্রেলিয়া কোন কোণে। আচ্ছা, আপনারা বলুন তো, অস্ট্রেলিয়া কোন কোণে অবস্থিত হচ্ছে? অস্ট্রেলিয়া পৃথিবীর বিশ্ব মানচিত্রের কোন কোণে অবস্থিত হচ্ছে? অস্ট্রেলিয়া বিশ্ব মানচিত্রের কোন কোণে অবস্থিত? বৈশাখী রানী নর্থ ইস্ট সাইড, না কোনটা লিখছে? হ্যাঁ, রুবেল লিখেছে দক্ষিণ পূর্ব, হ্যাঁ কি হলো, দক্ষিণ পূর্ব, হ্যাঁ
সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব। হ্যাঁ, রুবেলের অ্যান্সার এবার হয়েছে দক্ষিণ পূর্ব। তার কারণ এখানে দক্ষিণ, এখানে পূর্ব, সুতরাং এই কোণে অস্ট্রেলিয়া অবস্থিত। আপনি যে রাষ্ট্রই দেখবেন না কেন সেই রাষ্ট্রের কথাই আপনি মাথায় নিয়ে আসবেন যে সেটা কোন কোণে অবস্থিত। যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে এটা কি পশ্চিম উত্তর, তাহলে উত্তর পশ্চিম কোণে অবস্থিত। ব্রাজিল এটা কি আসছে পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। আপনি পৃথিবীটাকে এই 0 ডিগ্রি 0 ডিগ্রি করে আপনি 4টা অ্যাঙ্গেল করে নিয়ে সেখান থেকে যে কোনো অবস্থান আপনি দেখাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এখানে আচ্ছা, এরপরে আসি আমরা যে ভৌগোলিক অবস্থানের পরে আমাদের বাংলাদেশের যে সময়টা আমরা নির্ণয় করি জিএমটি, গ্রিনিচ মিন টাইম। বোর্ডের দিকে আবার দাও, গ্রিনিচ মিন টাইম, যেটা জিএমটি কত? বাংলাদেশের জিএমটি +6 স্থানীয় প্রমাণ সময় যেটাকে বলা হচ্ছে, বাংলাদেশের জিএমটি +6। এখন বাংলাদেশের জিএমটি +6 এটা কিভাবে হচ্ছে এটা আমরা একটু নির্ণয় করব। এখান থেকেও একাধিক কোশ্চিন আসে। যারা ভূগোলের স্টুডেন্ট, যারা ক্লাস করছেন তাদের জন্য বিষয়টা খুব ইজি, এটা যে কেউ বের করতে পারে, কিন্তু অন্য ডিসিপ্লিনের জন্য একটু ডিফিকাল্ট রয়েছে। ডিফিকাল্ট তেমন কোনো কিছুই না, যারা বুঝেন তারা তাদের জন্য খুবই সহজ, আর যারা আগে দেখেন না তাদের জন্য শিখে নেবেন যে এই যে 0 ডিগ্রি উত্তর দক্ষিণ, 0 ডিগ্রি পশ্চিম পূর্ব, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেখান থেকে অতিক্রম করেছে সেই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার থেকেই আমাদের পৃথিবীর সময়টা নির্ণয় করা হচ্ছে। 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার এই সাইডে যা রয়েছে সেখানে সময় এইটার সাপেক্ষে সবসময় বেশি হবে, আর পশ্চিম দিকে যেটা রয়েছে সময়টা সবসময় এই রেখা অনুসারে সেটা সবসময় কম হবে। আবার বলছি যে 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা, এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার সাপেক্ষে পূর্ব দিকে সময়টা সবসময় বাড়বে। এখানে যদি 12টা বাজে তো এই দিকে 12টা 2 3 4 5 বাড়তে থাকবে। আর পশ্চিম দিকে যখন আপনি আসবেন তখন এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার সাপেক্ষে এটা সময়টা কম হতে থাকবে। এখানে 12টা বাজলে এখানে 11টা 59, 11টা 58, 11টা 57, এইভাবে এইদিকে কমতে থাকবে। তাহলে যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার এই দিকে যে রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রে আপনি সময়টা সবসময় বেশি ধরবেন, আর এই দিকে আপনি সময়টা সবসময় কম ধরবেন। এটা হচ্ছে 0 ডিগ্রি সাপেক্ষে। তো এখন বাংলাদেশের জিএমটি এটা 4 কিভাবে হচ্ছে দেখেন। এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এখানে তো 1 2, আমি আরও যদি নিচের দিকে আসি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে যদি যেতে থাকি, তো এখন এখানে কল্পনা করা হচ্ছে যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট। এখানে 0 ডিগ্রি রয়েছে, এর 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে গেলে বা পশ্চিম দ্রাঘিমাতে আসলে সময়ের পার্থক্য 4 মিনিট। মানে এখানে যদি 12টা বাজে তাহলে 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে গেলে 12টা 4 বাজবে। 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিম, এখানে 4 ডিগ্রি, 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে গেলে আরও 4 ডিগ্রি বাড়বে, তার মানে 8 ডিগ্রি। 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে গেলে 12 ডিগ্রি 12 মিনিট, তার মানে এখানে যদি 12টা বাজে তাহলে এই 3 ডিগ্রিতে আসলে 3 4 12, তাহলে 12টা 12 বাজবে। এইভাবে যত ডিগ্রি যাবে সেই ডিগ্রিকে আপনি 4 দিয়ে গুণ করলে, ধরুন 30 ডিগ্রি 120 মিনিট, মিনিটকে আমি ঘন্টা করব। পূর্ব দিকে আপনি যত যাবেন 4 ডিগ্রি করে সেটা বাড়তে থাকবে। ওই ডিগ্রিকে 4 দিয়ে গুণ করলে যেটা আসবে ওই
তত মিনিট এইটার সাপেক্ষে ওইটা বেশি হবে। অনুরূপভাবে আপনি যদি পশ্চিম দিকে আসেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে যদি আপনি আসতে থাকেন, তাহলে এখানে যদি 12টা বাজে তো পশ্চিম দিকে 1 ডিগ্রি পশ্চিমে 4 মিনিট কম হবে। তার মানে এখানে 12টা বাজলে 1 ডিগ্রি পশ্চিমে বাজবে 11টা 56, 2 ডিগ্রি পশ্চিমে বাজবে 11টা 52, 3 ডিগ্রি পশ্চিমে 11টা 48, মানে 4 মিনিট করে এদিকে কমতে থাকবে আর পূর্ব দিকে সময়টা বাড়তে থাকবে। এখন আমি আগেই যেটা বললাম যে যত ডিগ্রি হবে সেই ডিগ্রিকে 4 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে মূলত আমরা ডিফারেন্সটা পাচ্ছি। তো বাংলাদেশের মাঝখান দিয়ে বাংলাদেশের জিএমটি যে +6 হচ্ছে, আমরা 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, আর বাংলাদেশের মাঝখান দিয়ে অতিক্রম করেছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, মানে 90 ডিগ্রি, ওই যে 88 আর 92 এর মাঝামাঝি হচ্ছে 90। এখন 90 ডিগ্রিতে আমি এটা কি করতে পারি, মানে 90 ডিগ্রি যেহেতু 90কে আমি 4 দিয়ে গুণ করি, এটা মিনিট, 360 মিনিট হচ্ছে। তাহলে সময়ের পার্থক্য হলো এই 0 ডিগ্রি থেকে বাংলাদেশের এটা হচ্ছে 360 মিনিট। আমি যদি মিনিটকে এখন ঘন্টা করতে চাই তাহলে কি করব, 60 দিয়ে 360কে আমি ভাগ করব, যাতে 60 মিনিটে 1 ঘন্টা, 6 ছক 36, সুতরাং 6 ঘন্টা আসলো এটা। আর যখনই পূর্ব শব্দটি রয়েছে, যে 90 ডিগ্রির সঙ্গে পূর্ব রয়েছে, যখনই পূর্ব শব্দটি আসবে তখনই এর আগে প্লাস বসবে। যদি এটা আমি বলতাম যে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখাতে বাংলাদেশ অবস্থিত, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা একই হতো, কিন্তু তার আগে বসতো হচ্ছে মাইনাস। আপনি সহজভাবে মনে রাখবেন যে দ্রাঘিমা রেখায় পূর্ব শব্দটি থাকলে প্লাস হবে, আর দ্রাঘিমা রেখায় পশ্চিম শব্দটি থাকলে সেটা মাইনাস হবে। এই ক্যালকুলেশনটা আবার একটু শোনেন। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। বাংলাদেশের ভেতর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে, তাহলে এই 90কে আমি 4 দিয়ে গুণ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিনিট। মিনিটকে যদি আমি ঘন্টা করতে চাই তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, এখন 60 দিয়ে 360কে আমি ভাগ করলে 6 ছক 36, 360, এখানে 6 ঘন্টা। যেহেতু পূর্ব সেই জন্য এর আগে বসছে প্লাস। আমরা পৃথিবীর যে কোনো দেশের জিএমটি বের করতে পারবো, তার জন্য আমার প্রয়োজন হবে যে ওই দেশের উপর দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। পারা যাবে? আমরা যে কোনো দেশের জিএমটি বের করতে পারবো যদি আমাকে ক্লু দেয় যে ওই দেশের উপর দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। আমি আপনাদের এখন একটা ক্লু দেব, আপনারা আমাকে অ্যান্সারটা কমেন্টস করবেন। আপনাদের ক্লু হচ্ছে কানাডার উপর দিয়ে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। কানাডার জিএমটি কত? কানাডার জিএমটি কত? আবার শোনেন, কানাডার উপর দিয়ে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। কানাডার জিএমটি কত? এই অনুসারে আমরা আপনারা বের করে আমাকে অ্যান্সারটা জানান। কানাডার উপর দিয়ে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। কানাডার জিএমটি কত? আশিস কুমার,
রুবেল, হুসাইন সুমন, ডক্টর আন্না, সুরভি, সবুজ গেইন, তঞ্জয় ইয়াসমিন। ওকে, ইলিয়াস উদ্দিন, তোমার আগে তো প্লাস মাইনাস কোনো কিছুই নাই। ওকে ওকে ফাইন, সবাই -8। থ্যাঙ্কস। এটা -8 হবে, তার কারণ 120কে যদি আমরা 4 দিয়ে এখানে ক্যালকুলেশনটা কেমন, যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট, আর কানাডার উপর দিয়ে 120 ডিগ্রি। আমি প্লাস মাইনাসটা পরে চিন্তা করি, তাহলে 4 গুণন 120 মিনিট, 4 12 48, 480 মিনিট। আমি মিনিটকে যদি ঘন্টা করতে চাই তাহলে 480কে আমি 60 দিয়ে ভাগ করব, অর্থাৎ 6 48, এই হচ্ছে 8 আওয়ার্স। এটা যেহেতু এখানে আমি পশ্চিম বলেছি, সেই জন্য এর আগে হবে মাইনাস, অর্থাৎ -8 ঘন্টা কানাডার জিএমটি। তো আমরা পৃথিবীর যে কোনো দেশের জিএমটি বের করতে পারবো। তার জন্য আমার ক্লু কি প্রয়োজন হবে, যে ওই দেশের উপর দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। সহজ ব্যাপার, যদি পূর্ব বলে তাহলে প্লাস, আর যদি পশ্চিম বলে তাহলে মাইনাস। পারা যাবে যে কোনো দেশের জিএমটি বের করার ক্ষেত্রে। এরপরে আসি আমরা যে পৃথিবীর ভেতর দিয়ে আরও গুরুত্বপূর্ণ 3টা রেখা গিয়েছে, যে 3টা রেখার উপরে ভিত্তি করে আমাদের একাধিক পরীক্ষাতে কোশ্চিন আসছে। এই 3টা রেখাও গুরুত্বপূর্ণ, মানে মানচিত্রটাকে মনে রাখার ক্ষেত্রে। প্রথমে আসি আমরা উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব। এই যে 0 ডিগ্রি অক্ষরেখা আড়াআড়ি, এই 0 ডিগ্রি অক্ষরেখার কয়েকটা নাম রয়েছে। এটাকে আমরা বলছি 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় রেখা বা ইকুয়েটোরিয়াল রেখা বা সমাক্ষ রেখা। তাহলে 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় রেখা বা ইকুয়েটোরিয়াল রেখা বা বিষুব রেখা, আপনি যতগুলো না দিতে পারেন। 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় রেখা বা ইকুয়েটোরিয়াল রেখা বা বিষুব রেখা। এখন এই নিরক্ষীয় রেখা বা ইকুয়েটোরিয়াল রেখা, এই রেখার একটা গুরুত্ব রয়েছে। আপনারা একটা মানচিত্রের দিকে চলে যান, দেখেন যে এই 0 ডিগ্রি 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় রেখা, আপনি একটা ম্যাপের দিকে তাকিয়ে দেখেন যে এইটা 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় রেখা হিসাবে অভিহিত করা হচ্ছে। এই রেখাটার গুরুত্বটা কি একটু দেখবেন, আবার এদিকে দাও, বোর্ডের দিকে। পৃথিবীর যে আকৃতি সেটা অনেকটা চ্যাপ্টা আকৃতির, অর্থাৎ কমলা লেবুর মতো অনেকটা। তো এখন এখানে অক্ষরেখা রয়েছে অনেকগুলা, এই দিকেও অনেকগুলা অক্ষরেখা রয়েছে। এখানে ধরুন সূর্য, এটা সূর্য রয়েছে। এই সূর্যের তাপ এখানে একভাবে পড়ছে, মানে পৃথিবীর এই অংশে এক জায়গাতে পড়ছে। আবার দেখা যাচ্ছে যে পৃথিবী তো সবসময় মুভ করছে, এখান থেকে ঘুরতে ঘুরতে এটা এই দিকে চলে আসছে, আবার ঘুরতে ঘুরতে এই দিকে চলে যাচ্ছে। তো এখন এই জায়গায় সূর্যের তাপমাত্রা আর এই জায়গায় সূর্যের তাপমাত্রা তো এক হওয়ার কথা না। তার কারণটা কি, যে এই জায়গাটা
সূর্যের খুব কাছাকাছি, আর এই জায়গাটা সূর্যের থেকে অনেক দূরে। আবার এই জায়গাটা যখন এখানে যাচ্ছে তখন সূর্যের তাপটা ঠিক ওই জায়গাতেই পড়ছে, তখন আবার এর ভেরিয়েশনটা ঘটে যাচ্ছে। সুতরাং এখানে যদি কখনো উত্তপ্ত হয় তাহলে এখানে ঠান্ডা হচ্ছে। আবার এই জায়গা যেহেতু পৃথিবী মুভ করছে, এই জায়গাটা যখন এখানে যাচ্ছে তখন এই জায়গার তাপমাত্রাটা আবার হট হচ্ছে। এই জায়গাটা যখন এখানে আসছে তখন সেটার আবার কুল হয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা কল্পনা করা হচ্ছে, এই সূর্যের থেকে এখানে যে তাপমাত্রাটা বা এখান থেকে যে ডিস্টেন্স, এইটা কিন্তু সবসময় একই রকমের থাকছে। এই জায়গাটা সূর্যের থেকে ডিস্টেন্স কোনো পরিবর্তন না হওয়ার কারণে এখানকার ওয়েদার সবসময় একই রকমের থাকছে। আমি আবার রিপিট করছি, দেখেন যে এই জায়গাটা সূর্যের থেকে নিকটে, এইটা দূরে, কিন্তু এটা কনস্ট্যান্ট নয়। এই জায়গাটা ঘুরে এই দিকে আসছে, এটা ঘুরে এই দিকে যাচ্ছে। এর যখন ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে তখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে। কিন্তু পৃথিবীর মাঝখান দিয়ে যেটা কল্পনা করা হচ্ছে, ওই জায়গাটা সূর্যের থেকে সবসময় একই অবস্থানে থাকছে, যার পরিপ্রেক্ষিতে তার ওয়েদার তেমন চেঞ্জ হচ্ছে না। একেবারে যে হচ্ছে না তা নয়, তবে অপেক্ষাকৃত একই রকমের থাকছে। এখন এই যে 0 ডিগ্রি অক্ষরেখা, এই 0 ডিগ্রি অক্ষরেখা যেখান যেখান থেকে চলে গেছে ওই ওই অঞ্চলের তাপমাত্রাটা সবসময় একই রকমের থাকছে। এর আবার কোশ্চিন রয়েছে, তাহলে আমরা এই 0 ডিগ্রি অক্ষরেখার কতটুকু এরিয়ার মধ্যে আমরা ধরতে পারবো যে সেখানকার তাপমাত্রাটা একই রকমের থাকছে? এখান থেকে 4 ডিগ্রি, আবার এই দিক থেকেও 4 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত এবং নিচের দিকে 4 ডিগ্রি পর্যন্ত, এর মধ্যে ওয়েদারটা সবসময় একই রকমের থাকছে। তো এই 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় রেখা, যেখানে নাতিশীতোষ্ণ বলা হচ্ছে, মানে শীতও নয় গরমও নয়, ওয়েদারটা কোনো চেঞ্জ নাই। তো এই 0 ডিগ্রি অক্ষরেখা কোন কোন দেশের উপর দিয়ে অতিক্রম করেছে? যে এই যে 0 ডিগ্রি অক্ষরেখা, এইটা কোনো দেশের মাঝখান দিয়ে গিয়েছে, কোনো দেশের এই জায়গার থেকে গিয়েছে, কোনো দেশের এই জায়গার থেকে গিয়েছে। তার কারণ কোনো দেশের তো মানচিত্র ধরে তো আর এটা করা হয়নি, যার পরিপ্রেক্ষিতে কোনো দেশের মাঝখানে কোনো দেশের একটা অংশ, নিচের অংশ, উপরের অংশ এইভাবে অতিক্রম করেছে। আপনারা এখন সবাই ম্যাপের দিকে তাকান। আপনাদের সামনে যেটা রয়েছে, আপনারা মানচিত্রে পশ্চিম দিকে আসবেন। পশ্চিম দিকে যে 0 ডিগ্রি অক্ষরেখা রয়েছে, এই 0 ডিগ্রি অক্ষরেখার থেকে আপনারা পূর্ব দিকে যান। পূর্ব দিকে যেতে গিয়ে এই 0 ডিগ্রি অক্ষরেখা সর্বপ্রথমে কোন দেশকে টাচ করছে আপনারা আমাকে লিখে জানান। আমি আবার বলছি যে 0 ডিগ্রি অক্ষরেখা, যেটাকে আমরা ইকুয়েটোরিয়াল রেখা বা বিষুব রেখা বা নিরক্ষীয় রেখা বলছি, এই নিরক্ষীয় রেখা সর্বপ্রথমে কোন দেশকে টাচ করছে পশ্চিম দিক থেকে, ওই দেশের নামটা আমাকে লিখে জানান। নিরক্ষীয় রেখা সর্বপ্রথমে কোন দেশকে টাচ করেছে? কোন দেশকে টাচ করেছে? সুরভি, তুমি পূর্ব দিকে চলে গেছো, পশ্চিম দিকে চলে আসো। পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে। পশ্চিম দিকে এসে প্রথম কোন রাষ্ট্রকে এদিক থেকে টাচ করেছে সেটা দেখো। আপেল মাহমুদ, ইকুয়েডর, রুবেল, ইকুয়েডর, ইলিয়াস উদ্দিন, ভ্যাটিকান। ভ্যাটিকানকে কোথায় পাচ্ছ? ভ্যাটিকান তো মাঝখানে চলে গেছে। তানি সরকার, কিটো, মাহফুজুর রহমান, ইকুয়েডর। হ্যাঁ, আপনারা অনেকেই বুঝতে পারছেন না নাকি যে 0 ডিগ্রি অক্ষরেখা প্রথমত পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যখন যাচ্ছে তখন সর্বপ্রথমে কোন দেশকে টাচ করছে সেই দেশের নামটা আপনারা জানান। শাকিলা, ইকুয়েডর। ইকুয়েডর কি আপনারা পেয়েছেন? সুরভি, হ্যাঁ ইকুয়েডর, থ্যাঙ্কস।
ইকুয়েডর, অর্থাৎ ইকুয়েডরকেই সর্বপ্রথমে টাচ করেছে। মানচিত্রে দেখলে দেখেন এই হচ্ছে ইকুয়েডর, এই জায়গাতে ব্রাজিলের এই পাশ করে এদিকে পেরু, পেরুর উপরে রয়েছে ইকুয়েডর, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষরেখা এসে এই ইকুয়েডরকে টাচ করছে। এখন ইকুয়েডরের পরে যে রাষ্ট্রগুলি রয়েছে, যেহেতু সরাসরি ক্লাস নয়, থাকলে আমি সবার কাছে গিয়ে দেখতে পারতাম যে আসলে তারা রাষ্ট্রগুলিকে চিনতে পারছে কিনা। তো আমি একটু রিসাইড করে দিই যে যে রাষ্ট্রের উপর দিয়ে এই 0 ডিগ্রি অক্ষরেখা চলে যাচ্ছে, আপনারা সবাই একটু মিলিয়ে নেবেন, মানে সবাই নিজের নিজের ম্যাপের দিকে তাকিয়ে আমি যে রাষ্ট্রগুলির কথা বলছি দেখেন সেই রাষ্ট্রগুলিকে টাচ করছে কিনা। প্রথমে ইকুয়েডর নিশ্চয় পেয়েছেন, ইকুয়েডর, এরপরে কলম্বিয়া, কলম্বিয়া দেখেন একদম নিচের দিক থেকে চলে গেছে। এরপরে ব্রাজিল, ব্রাজিলের উপরের দিকে চলে গেছে। ব্রাজিলের পরে এদিকে সাও টমে অ্যান্ড প্রিন্সিপি, আপনারা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সোজা এদিকে চলে যান, আফ্রিকা মহাদেশের ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র সাও টমে অ্যান্ড প্রিন্সিপি রাষ্ট্রের নাম। এরপরে গিনি, সাও টমে প্রিন্সিপির পাশেই রয়েছে গিনি। তারপরে গ্যাবন রাষ্ট্রের নাম, আফ্রিকা মহাদেশের। কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো, এটা কিন্তু ভিন্ন রাষ্ট্র। কঙ্গো প্রজাতন্ত্র আর গণতান্ত্রিক কঙ্গো। উগান্ডা, কেনিয়া, সোমালিয়া। এরপরে চলে যান মালদ্বীপ, আপনার মালদ্বীপের পরে আসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। চাকরির পরীক্ষাতে এইটা খুব বেশি থাকে এখান থেকে, যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কোন অঞ্চলের অন্তর্গত বা নিচের কোন দেশের উপর দিয়ে এই নিরক্ষীয় রেখা অতিক্রম করেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সিঙ্গাপুরের পাশ দিয়ে এটা চলে গেছে। তারপরে এইদিকে এসে নাউরু, কিরিবাতি, এটা ওশেনিয়া মহাদেশের মধ্যে নাউরু এবং কিরিবাতি। আমি আবার যদি একবারে বলি যে ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, ওইদিকে চলে গিয়ে না ভেনিজুয়েলা, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা তো নাই এখানে। ইকুয়েডর, কলম্বিয়া, হ্যাঁ ভেনিজুয়েলা টাচ করে নাই, ভেনিজুয়েলাটা উপরে রয়েছে। এই দেখো আমাজন নদীর উপরে এই জায়গাতে ভেনিজুয়েলা শেষ হয়ে গেছে, 4 ডিগ্রির মধ্যে নাই, সুতরাং ভেনিজুয়েলা এর মধ্যে হবে না। ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, আফ্রিকা মহাদেশে গিয়ে সাও টমে অ্যান্ড প্রিন্সিপি, গিনি, গ্যাবন, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওইদিকে নাউরু এবং কিরিবাতি। এই কয়টা দেশের উপর দিয়ে এই নিরক্ষীয় বা 0 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করেছে। আপনার এই জায়গা থেকে যে কোশ্চিনটা হতে পারে যে নিচের কোন দেশটি নিরক্ষীয় রেখার অন্তর্গত বা অন্তর্গত নয়। সুতরাং এই কোশ্চিনটা পরীক্ষাতে আসার মতো। তো আপনি রেখা ধরে ধরে ওই রাষ্ট্রগুলি যখনই দেখবেন তখন দেখবেন যে আপনার মাথার থেকে আর যাচ্ছে না। আর যখন আপনি শুধুমাত্র ম্যাপ বাদ দিয়ে গাইড বই পড়বেন তখন আপনি পড়বেন, দেখেন 10 মিনিট পরে আপনি ভুলে যাচ্ছেন। এই জন্য এই বিষয়গুলি ম্যাপের বিকল্প নেই। আপনারা পরবর্তীতে আমি জাস্ট ধরিয়ে দিলাম, আরও বেশি দেখবেন। নিরক্ষীয় রেখার পরে আসি, বোর্ডের দিকে নাও। জিরো ডিগ্রি অক্ষরেখার পরে আমরা লিখি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটার কে আমরা বলছি কর্কট ক্রান্তি
রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এর অন্তর্গত রাষ্ট্র সমূহ। এটা আপনাদের বলতে গেলে হোমওয়ার্ক টাইপের, যে 23.5° উত্তর অক্ষরেখা, এটার দুইটা নাম, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এর অন্তর্গত রাষ্ট্রসমূহ। আপনারা আবার বোর্ডের দিকে তাকান, 0° এইটা, এই 0° অক্ষরেখার পরে আমি বলেছি কি 23.5° উত্তর অক্ষরেখা। যখনই 23.5° উত্তর বলবো তখনই আমি উপরের দিকে চিন্তা করব। তো উপরের দিকে গেলে এইটা 15, এটা 30, এইটা 23.5°। আপনারা 23.5° অক্ষরেখা ধরে যেতে থাকেন, তো দেখেন গুরুত্বপূর্ণ একটা দেশের নাম বাঁধবে, চিনতে পারেন কিনা, খুব গুরুত্বপূর্ণ। 23.5° উত্তর অক্ষরেখা ধরে বরাবর যেতে একটা সুন্দর দেশ পাবেন, বাংলাদেশ, নিজের মাতৃভূমি। অর্থাৎ এই 23.5° উত্তর অক্ষরেখার মধ্যে আমার বাংলাদেশ অবস্থিত। তো আমি এখানে যেভাবে এই নিরক্ষীয় রেখা বা 0° অক্ষরেখা দেখিয়েছি, অনুরূপভাবে আপনি বাসায় বসে এই 23.5° উত্তর অক্ষরেখা কোন কোন দেশের উপর দিয়ে চলে গেছে আপনি ওইটা লিখবেন। বাংলাদেশ তো সবাই জানে, এটা একেবারে নিচের ক্লাসের ব্যাপার। এর চাইতে অন্য দেশগুলি পরীক্ষাতে আসার মতো যদি একটু ডিফিকাল্ট কোশ্চিন হয় তাহলে আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন এর আগে 40তমর আগ দিয়ে যেমন 38তম বিসিএসের কোশ্চিনটা বেশ কঠিন হয়েছিল। তো তখন আবার পরবর্তীতে যেগুলো কোশ্চিনগুলো হয়েছে অনেকটা সহজ হয়েছে। তো বিসিএসের কোশ্চিন আমি পড়ব কঠিনভাবেই, কিন্তু আসলে সহজটা আমার জন্য সহজ হয়ে যাবে। তো এই সমস্ত রেখাটা কোন কোন দেশকে টাচ করেছে ওইটা আপনি আপনার মতো করে নোট করবেন। তারপরে আসি আবার 23.5° আপনারা আবার লিখবেন দক্ষিণ অক্ষরেখা। 23.5° দক্ষিণ অক্ষরেখা, এটাকে আমরা বলছি মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন এর অন্তর্গত রাষ্ট্রসমূহ। এখন আপনারা কমেন্টস করবেন যে 23.5° দক্ষিণ অক্ষরেখা সর্বপ্রথমে পশ্চিম দিক থেকে কোন রাষ্ট্রকে টাচ করেছে? 23.5° দক্ষিণ অক্ষরেখা পশ্চিম দিক থেকে সর্বপ্রথমে কোন রাষ্ট্রকে টাচ করেছে? লিখে জানান। 23.5° দক্ষিণ অক্ষরেখা সর্বপ্রথমে পশ্চিম দিক থেকে কোন রাষ্ট্রকে টাচ করেছে? সুরভি, চিলি, ডাক্তার আন্না, চিলি, নীরব, চিলি, তানজিম, চিলি। ওকে, ফাইন। যেহেতু 23.5° যেটা দক্ষিণ অক্ষরেখা, তার মানে আমি নিচের দিকে চিন্তা করব। তো নিচের দিকে চিন্তা করলে এটা 30, এইটা গিয়ে সর্বপ্রথমে টাচ করছে পৃথিবীর সবচাইতে সরু রাষ্ট্র চিলি। অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত চিলি রয়েছে, দেখেন চিকনভাবে এটাকে সর্বপ্রথমে টাচ করেছে, এইভাবে এটা চলে গিয়েছে। তো এখন এই তিনটা রেখা বেশ গুরুত্বপূর্ণ, নিরক্ষীয় রেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। তো এই তিনটা রেখা পৃথিবীর যে 7টি মহাদেশ রয়েছে সমস্ত মহাদেশগুলির কে কিছু না কিছু টাচ করেছে, কিন্তু একটা মহাদেশ, যে মহাদেশের উপর দিয়ে তিনটা রেখায় অতিক্রম করেছে, এই তিনটা গুরুত্বপূর্ণ রেখা পৃথিবীর একটা মহাদেশের
মানে একটা মহাদেশের উপর দিয়ে এই 3টা রেখায় অতিক্রম করেছে। দেখুন, যেহেতু সময় কম, আমরা এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের উপর দিয়ে দেখেন যে 3টা রেখায় অতিক্রম করেছে। এখান থেকে এইটা উত্তর আমেরিকা মহাদেশ, এখান থেকে এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো উত্তর আমেরিকা মহাদেশে একটা রেখা টাচ করেছে, দক্ষিণ আমেরিকায় 2টা টাচ করেছে। এখানে ইউরোপ মহাদেশ, এই ইউরোপে কোনো রেখা টাচ করে নাই। এখান থেকে এটা এশিয়া, এশিয়াতেও 2টা টাচ করেছে। ওশেনিয়া মহাদেশ, এখানেও 2টা টাচ করেছে। একমাত্র আফ্রিকা মহাদেশ যে মহাদেশকে 3টা রেখায় টাচ করেছে। এইটা পরীক্ষাতে আসার মতো। আপনারা খাতায় লিখবেন যে একমাত্র আফ্রিকা মহাদেশের উপর দিয়ে, একমাত্র আফ্রিকা মহাদেশের উপর দিয়ে পৃথিবীর গুরুত্বপূর্ণ 3টি রেখা অতিক্রম করেছে। একমাত্র আফ্রিকা মহাদেশের উপর দিয়ে পৃথিবীর গুরুত্বপূর্ণ 3টি রেখা অতিক্রম করেছে। এই কোশ্চিনটা পরীক্ষাতে আসার মতো। আমি আপনাদের স্পষ্টত এটা দেখিয়ে দিয়েছি। এরপরে আসি আমরা 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা চ্যানেল রেখা। এটাও অনেকের কাছে একটু নতুন। খাতায় বোর্ডের দিকে করো। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার এর আরেকটা ভিন্ন রূপ রয়েছে। আপনারা খাতায় লিখবেন যে যখন এই রেখা জলভাগের উপর দিয়ে অতিক্রম করে তখন এই রেখাকে, মানে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে, এই রেখাকে 10 ডিগ্রি চ্যানেল রেখা বলা হয়। মানে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা যখন জলভাগের উপর দিয়ে অতিক্রম করে তখন এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে 10 ডিগ্রি চ্যানেল রেখা বলা হয়। আগে আমি একটু লিখে নিই। 10 ডিগ্রি চ্যানেল রেখা, 10 ডিগ্রি চ্যানেল রেখা পৃথিবীর জলভাগকে উত্তর দক্ষিণ ভাগে বিভক্ত করেছে। 10 ডিগ্রি চ্যানেল রেখা পৃথিবীর জলভাগকে উত্তর দক্ষিণ ভাগে বিভক্ত করেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের শিখাইলাম, এই হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা, এটাও 0 ডিগ্রি, এখানে উত্তর, এখানে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এখন পৃথিবীর এই যে 0 ডিগ্রি অক্ষরেখা, এই অক্ষরেখার উপরে আমি আপনাদের শিখিয়েছি উত্তর আর নিচে শিখিয়েছি দক্ষিণ, মানে আমার মাথা উত্তর, পা দক্ষিণ। এটাকে ডিভাইডেড করেছে কে? 0 ডিগ্রি অক্ষরেখা। কিন্তু এই 0 ডিগ্রি অক্ষরেখার একটু উপরে গেলে যদি আমি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা ধরি, এর আগে যেমন আমরা দেখলাম 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, ওইটাকে আমরা বলছি কর্কট ক্রান্তি রেখা। তো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা যখন জলভাগের উপর দিয়ে অতিক্রম করবে, পৃথিবীর তো 100 ভাগের মধ্যে 29.5 ভাগ হচ্ছে স্থলভাগ আর 59.5 ভাগই হচ্ছে জলভাগ,
মানে অধিকাংশই হচ্ছে জলভাগ। যখন জলভাগের উপর দিয়ে এই রেখাটা অতিক্রম করবে তখন ওই রেখাটাকে আমরা বলবো হচ্ছে চ্যানেল রেখা। এখন এই চ্যানেল রেখার থেকে এইটাকে আমরা বলবো দক্ষিণ, আর চ্যানেল রেখার উপর থেকে এইটাকে আমরা বলবো উত্তর। আবার যখন এই রেখাটা স্থলভাগে যাবে তখন কিন্তু ওই উত্তর দক্ষিণ হবে না, যখন জলভাগের উপরে যাবে তখনই মূলত এটা উত্তর দক্ষিণের ব্যাপারটি আসবে। এখন আপনারা ম্যাপের দিকে আসুন, ম্যাপের দিকে করো। দশ ডিগ্রি চ্যানেল রেখা, এটা অনেকের কাছে একটু নতুন। দেখেন 10 ডিগ্রি চ্যানেল রেখা, যাদের কাছে মনির আহমেদের ম্যাপ রয়েছে, এটা বেশ ভালো, এডুকেয়ার প্রকাশনী মনে হয় নাকি, হ্যাঁ এডুকেয়ার প্রকাশ। এখানে দেখেন 10 ডিগ্রি চ্যানেল রেখাটা উল্লেখ রয়েছে। তো এই হচ্ছে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি অক্ষরেখা এটা পৃথিবীকে উত্তর দক্ষিণে ডিভাইডেড করেছে। আমি আপনাদের বললাম এর উপরে উত্তর নিচে দক্ষিণ, এটা এখান থেকে। কিন্তু এই 0 ডিগ্রি অক্ষরেখার পরে দেখেন এই জায়গাতে রয়েছে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা যখন চলে গেছে, এখানে তো জলভাগ, এটা প্রশান্ত মহাসাগর। তো এই 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে এটা উত্তর, 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে এটা দক্ষিণ। কিন্তু আপনি যখন স্থলভাগে যাবেন, যেখানে ব্রাজিল, উপরে যে কলম্বিয়া রয়েছে, এর কিন্তু এই জায়গাতে এইটা উত্তর আর এই জায়গাতে এইটা দক্ষিণ। তার মানে স্থলভাগকে উত্তর দক্ষিণে ডিভাইডেড করছে 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষীয় রেখা, কিন্তু জলভাগকে ডিভাইডেড করছে 10 ডিগ্রি চ্যানেল রেখা। জলভাগের ডিভাইডেশনটা 10 ডিগ্রি চ্যানেল রেখা, আর স্থলভাগের ক্ষেত্রে হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। তো এই চ্যানেল রেখা পৃথিবীর এই বিভিন্ন সাগর মহাসাগর এর মধ্যে ডিভাইডেডটা করেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেখা। আপনারা সবাই কি 10 ডিগ্রি চ্যানেল রেখা পেয়েছেন? একটু কমেন্টস করেন তো, ইয়েস অর নো। 10 ডিগ্রি চ্যানেল রেখা আপনারা পেয়েছেন কিনা, ইয়েস অর নো। 10 ডিগ্রি চ্যানেল রেখা অর্থাৎ আমি আপনাদেরকে আরও স্পষ্ট করে দিয়েছি, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা, এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে ওটাকেই মূলত আমরা 10 ডিগ্রি চ্যানেল রেখা বলছি। জলভাগের উপর দিয়ে এটা চলে গেছে। দেখেন একটা প্রশ্ন আছে জি মাহমুদ হাসান, আপেল মাহমুদ, ও আন্না প্রশ্ন করছে, নিরক্ষীয়ত জলভাগকে বিভক্ত করেছে, তাহলে 10 ডিগ্রি উত্তর কেন নির্ধারিত হলো? আচ্ছা, ডাক্তার আন্নার যে কোশ্চিনটা, যে নিরক্ষীয় রেখায় তো আমাদের এটাকে বিভক্ত করেছে, তাহলে চ্যানেল রেখার ক্ষেত্রে এটা কেন আসলো? আসলে রেখাগুলি যেটা ধরা হচ্ছে, আপনি তাকালে কিন্তু রেখাগুলি দেখতে পাবেন না। রেখাগুলি মূলত কল্পনা করা হচ্ছে, এটা কাল্পনিক রেখা, যে এই রেখা এখান থেকে চলে গেছে, এটার থেকে এই করেছে। তো এখন এর সদুত্তরটা আমিও দিতে পারবো না। তো 0 ডিগ্রি যে অক্ষরেখাটা বা নিরক্ষীয় রেখাটা রয়েছে, ওই রেখা ধরে আমরা স্থলভাগটাকে করছি, কিন্তু জলভাগের ক্ষেত্রে ওই 10 ডিগ্রি চ্যানেল রেখাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা পৃথিবীর যে ভূ রাজনীতি রয়েছে, ওই ভূ রাজনীতিতে এক একটা রাষ্ট্র এক একটা জলভাগের উপরে কর্তৃত্ব করে। কেমন? যে ইরান এই পারস্য উপসাগরের উপরে কর্তৃত্ব করে, এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর আটলান্টিক প্রশান্তের উপরে কর্তৃত্ব করে, ভারত মহাসাগরের উপরে কর্তৃত্ব করে, ব্রিটেন সে এই আটলান্টিক মহাসাগরের উত্তর অংশের উপরে কর্তৃত্ব করে। তো এই কর্তৃত্বটা কি পলিটিক্যালভাবে এটাকে ডিভাইডেড করা হয়েছে। তো ওই পলিটিক্যাল যে ডিভাইডেশনটা রয়েছে, ওই পলিটিক্যালের উপরে ভিত্তি করেই মূলত এই 10 ডিগ্রি চ্যানেল রেখাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমি এর পরে যে ব্যাখ্যাগুলি আসছে সেটা দেখলে পরে ডাক্তার আন্নার কাছে মানে বিষয়টা ক্লিয়ার হবে, যে
উত্তর প্রশান্ত, দক্ষিণ প্রশান্ত, ভারত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর। এই ডিভাইডেডের কারণেই মূলত 10 ডিগ্রি চ্যানেল রেখাটার ব্যবহার হয়েছে। ডাক্তার আন্না আপনার উত্তরটা পাবেন এখান থেকে। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল রেখা জলভাগকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে। এখন কোন কোন রেখাগুলি জলভাগটাকে এটা মেইনলি ডিভাইডেড করেছে সেটা আমরা আসি। আপনারা এখন খাতায় লিখবেন পৃথিবীতে, আবার এদিকে ঘুরে যাও, আপনারা খাতায় লিখবেন পৃথিবীতে মহাসাগর মহাসাগর 5টি। মহাসাগর বলতে কাকে বোঝাচ্ছে? যে উন্মুক্ত বিস্তীর্ণ যে পানি রাশি, এই উন্মুক্ত বিস্তীর্ণ পানি রাশিকে মহাসাগর বলা হচ্ছে। তো এইরকম মহাসাগর পৃথিবীতে রয়েছে 5টি। প্রশান্ত মহাসাগর, যেটা পৃথিবীর আয়তনে বৃহত্তম, যে আয়তন রয়েছে সেটা পৃথিবীর বৃহত্তম প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর, আপনারা খাতায় লিখবেন এবং এখনই মুখস্থ করবেন। ভারত মহাসাগর। 4 দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর। আর আর্কটিক যেটাকে বলা হচ্ছে উত্তর মহাসাগর। দেখেন যে উত্তর মহাসাগর এইটা আয়তনে ক্ষুদ্রতম। এখন এই 5টা মহাসাগর পৃথিবীতে রয়েছে উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশি: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং উত্তর মহাসাগর। এইদিকে বোর্ডের দিকে, ম্যাপের দিকে দাও। আপনি যখনই মানচিত্রের দিকে তাকাবেন, যাতে আপনার মানসপটে এই 5টা মহাসাগর ভেসে ওঠে, যে কোন কোন জায়গাতে এই 5টা মহাসাগর রয়েছে। আমরা মোটা দাগে যদি এটাকে চিনতে চাই, দেখেন এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, আবার এই দিকেও প্রশান্ত মহাসাগর, মানে পৃথিবী তো চ্যাপ্টা আকৃতির এইটা। তো আমি যদি এইটাকে রাউন্ড করে এই দিকে ধরি, তাহলে এইটাও প্রশান্ত, আবার এইটাও প্রশান্ত মহাসাগর। সুতরাং দুইটা একসঙ্গে প্রশান্ত মহাসাগর হচ্ছে। এইটা আটলান্টিক মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর। প্রশান্ত প্রশান্ত আর মাঝখানে এটা আটলান্টিক মহাসাগর। এখানে এটা ভারত মহাসাগর, ভারত মহাসাগর। নিচে দক্ষিণ বা অ্যান্টার্কটিকা মহাসাগর, আর উপরে এটা উত্তর মহাসাগর। তাহলে আমি ম্যাপের দিকে তাকালেই যাতে আমার মানসপটে ভেসে আসে প্রশান্ত প্রশান্ত আটলান্টিক মহাসাগর, এখানে রয়েছে ভারত মহাসাগর, নিচে রয়েছে দক্ষিণ মহাসাগর, উপরে রয়েছে উত্তর মহাসাগর। উত্তর এবং দক্ষিণ খুব সহজ, মাথা উত্তর, পা দক্ষিণ, ডান হাত প্রশান্ত, বাম হাতও প্রশান্ত, আর নিজের বডিটা হচ্ছে আটলান্টিক। এর সাথে সহজ আর কিছু হতে পারে না। মাথা হচ্ছে উত্তর মহাসাগর, পা দক্ষিণ মহাসাগর, ডান হাত এবং বাম হাত প্রশান্ত মহাসাগর, আর নিজের বডি এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আপনি ম্যাপের দিকে তাকিয়ে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন। এখন এই প্রশান্ত মহাসাগরের এইটাকে আবার দুইটা অংশে বিভক্ত করা হয়েছে: উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক। এই দুইটা এখানে ডিভাইডেশনটা রয়েছে। আপনারা এখন খাতায় স্টার চিহ্ন দিয়ে লেখেন প্রশান্ত মহাসাগর।
বোর্ডের দিকে ঘোরাও। প্রশান্ত মহাসাগর 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে উত্তর প্রশান্ত মহাসাগর এবং নিচে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। মানে যে 10 ডিগ্রি চ্যানেল রেখা এর উপরে উত্তর প্রশান্ত আর 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে দক্ষিণ প্রশান্ত। এটা কিন্তু 0 ডিগ্রি অক্ষরেখা নয়, 10 ডিগ্রি চ্যানেল রেখার ক্ষেত্রে। আপনারা ম্যাপের দিকে আবার আসুন, ম্যাপ দিকে দাও, যে এই হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল রেখা। তো এই 10 ডিগ্রি চ্যানেল রেখার এর উপরে উত্তর, নিচে দক্ষিণ, সুতরাং এই অংশটা হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর আর এর অংশটা হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এটা উত্তর প্রশান্ত মহাসাগর, এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগর। এখন আপনার পরীক্ষাতে যে কোশ্চিনগুলি আসতে পারে বিসিএস বা অন্য চাকরির পরীক্ষাতে, যে হয়তোবা এর মধ্যে একটা দ্বীপ নাম দিল, যে এই দ্বীপটি কোন প্রশান্ত মহাসাগরে অবস্থিত বা কোন সাগরে অবস্থিত। যেমন আগেকার চাকরির পরীক্ষাতে কোশ্চিন আসতো যে সেন্ট হেলেনা কোন মহাসাগরে অবস্থিত, আটলান্টিক মহাসাগর নাকি প্রশান্ত মহাসাগর। কিন্তু 37তম বিসিএসে যে কঠিন কোশ্চিন হলো, তারপরের থেকে আপনাকে শুধুমাত্র প্রশান্ত, আটলান্টিক, ভারত এটা পড়লে হবে না, আপনাকে পড়তে হবে এটা কি উত্তর প্রশান্ত নাকি দক্ষিণ প্রশান্ত। তার মানে আপনার কোশ্চিনটা আরও ডিপে প্রবেশ করছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়। তো এখন আমি আপনারা বাসায় এই সাগরের মহাসাগরের মধ্যে যে সমস্ত দ্বীপগুলি রয়েছে, সেই হারিকেন ধরিয়ে যেভাবে খোঁজে ওইভাবে খুঁজবেন, আর একটা মার্কার নেবেন, মানচিত্রটাকে দাগিয়ে দাগিয়ে শেষ করে দিবেন। ছোট বাচ্চারা যখন লেখা শেখে তখন কয়েকটা বই ছিঁড়ে, যেমন আপনিও কয়েকটা মানচিত্র ছিঁড়বেন বা নষ্ট করবেন। যে যত বেশি মানচিত্র নষ্ট করবে সে তত বেশি শিখতে পারবে। অর্থাৎ মানচিত্রের মধ্যে যে দ্বীপগুলি রাষ্ট্র রয়েছে ওগুলিকে আপনি ইচ্ছা মতন দাগাবেন রাউন্ড করে, যে দেখি তো যে প্রশান্তর মধ্যে কোনটা রয়েছে, আটলান্টিকের মধ্যে কোনটা রয়েছে, ভারত মহাসাগরের মধ্যে কোনটা রয়েছে। এখন আপনারা কমেন্টস করার জন্য প্রস্তুতি নেন। আমি কয়েকটা দ্বীপের কথা বলবো, যে শুধুমাত্র প্রশান্তের মধ্যে বলছি। আপনারা এখন খুঁজে আমাকে লিখে জানাবেন যে সেটা কোন অংশে অবস্থিত। আচ্ছা, হাওয়াই দ্বীপপুঞ্জ। এই হাওয়াই দ্বীপপুঞ্জ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? হাওয়াই দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? এটা কি উত্তর নাকি দক্ষিণ? মানে প্রশান্তর ক্ষেত্রে আরও ইজি করে দিলে, হাওয়াই দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত আপনারা এই প্রশান্তের মধ্যে খুঁজেই পাবেন। লিখে জানান খুব দ্রুত। হাওয়াই দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? আপেল মাহমুদ উত্তর প্রশান্ত, সুরভি উত্তর প্রশান্ত, রুবেল উত্তর প্রশান্ত। উত্তর, শুধু উত্তর বললে হবে না। ফজিলাতুন দক্ষিণ প্রশান্ত কেন বললা? আচ্ছা, যারা উত্তর প্রশান্ত তাদের উত্তরটা কারেক্ট। তার কারণ কি, যে এই যে দেখো 10 ডিগ্রি চ্যানেল রেখা, এই 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে এই হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বীপ কি বলে অঙ্গরাজ্য হাওয়াই দ্বীপপুঞ্জ। তো 10 ডিগ্রি চ্যানেল রেখার যেহেতু উপরে, সুতরাং এটাকে আমরা অবশ্যই বলবো উত্তর প্রশান্ত মহাসাগর। ফজিলাতুন্নেসা, আপনি এটাকে একটু ভালো মতন দেখার চেষ্টা করুন। বাকি সবাই উত্তরটা কারেক্ট আছে, কিন্তু ফজিলাতুন্নেসার উত্তরটা
সঠিক হয়নি। দক্ষিণ বলবো হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে, আর উপরে হলে সেটা হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর। আপনারা আরেকটা দ্বীপ দেখুন, গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ। গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের কোন অংশে অবস্থিত? খুঁজে বের করুন। গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ, গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ, যেখানে চার্লস ডারউইনের নাম আপনারা শুনেছেন। গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ, গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ গ্যালাপোগাস। আমরা প্রশান্ত মহাসাগরের অর্থাৎ গ্যালাপোগাসটা দেখেন যে এই যে কলম্বিয়া রয়েছে, এই কলম্বিয়ার পাশে এই জায়গাতে গ্যালাপোগাস দ্বীপপুঞ্জের অবস্থান। অর্থাৎ এই হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল রেখা। যারা খুঁজে পান নাই তারা দেখেন যে কলম্বিয়া ইকুয়েডর, তার পাশে ইকুয়েডরের সোজাসুজি এসে এই জায়গাতে গ্যালাপোগাসের অবস্থানটা রয়েছে। ডেফিনেটলি এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগর হবে, তার কারণ 10 ডিগ্রির নিচে। আমি জাস্ট ধরিয়ে দিলাম। আপনারা এই দিকেও দেখবেন প্রশান্ত মহাসাগরের মধ্যে যে এখানে যেমন ওশেনিয়া মহাদেশের অনেকগুলি দ্বীপ রাষ্ট্র রয়েছে, যে এখানে যেমন টুভ্যালু, কিরিবাতি, নাউরু, পালাউ, এই সমস্ত রাষ্ট্রগুলি কোন অংশে অবস্থিত? দক্ষিণ প্রশান্ত নাকি উত্তর প্রশান্ত মহাসাগরের মধ্যে? তারপরে আমরা পাড়ি জমাই আটলান্টিক মহাসাগরে। কে কে যেতে রাজি আছেন আটলান্টিকে? এখন দেখি আটলান্টিকের মধ্যে আমরা কিছু খুঁজে পাই কিনা। আটলান্টিক মহাসাগরের মধ্যেও একই ঘটনা, যে 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে উত্তর আটলান্টিক মহাসাগর। 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে আটলান্টিক মহাসাগর, আর নিচে 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তাহলে আটলান্টিক মহাসাগরকে দুইটা অংশে বিভক্ত করেছে 10 ডিগ্রি চ্যানেল রেখা। 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে উত্তর আটলান্টিক, নিচে দক্ষিণ আটলান্টিক। আপনারা এখন কমেন্টস করুন। কেপ ভার্দে নামক একটা রাষ্ট্র রয়েছে আফ্রিকা মহাদেশের, কেপ ভার্দে। এই কেপ ভার্দে এটা আটলান্টিক মহাসাগরের কোন অংশে অবস্থিত? অনেকের কাছে হয়তোবা এই শব্দটা অপরিচিত, কানের কাছে মনে হয় উচ্চারিত হয়নি। কেপ ভার্দে একটা রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র। তো কেপ ভার্দে আটলান্টিকের কোন অংশে অবস্থিত? খুঁজে পান কিনা দেখেন। কেপ ভার্দে, আপেল মাহমুদ উত্তর, ফজিলাতুন্নেসা কারেক্ট অ্যান্সার দিয়েছেন উত্তর দিকে। ডাক্তার আন্না উত্তর আটলান্টিক, গুড, থ্যাংক ইউ। দেখেন যে কেপ ভার্দে, এই জায়গাতে কেপ ভার্দের অবস্থান, প্রেয়া যা রাজধানী, এখানে এই 10 ডিগ্রি চ্যানেল রেখার একটু উপরে। আর একটা বিখ্যাত দ্বীপ রয়েছে সেন্ট হেলেনা। দেখেন তো খুঁজে পান কিনা, কোথায় অবস্থিত? সেন্ট হেলেনা আটলান্টিকের মধ্যে রয়েছে, যেখানে নেপোলিয়ান বোনাপার্টকে নির্বাসনে দেওয়া হয়েছিল। এই সেন্ট হেলেনা, এখানেই নেপোলিয়ান বোনাপার্ট 1821 সালে মারা যায়, যার শরীরে আর্সেনিক বিষের অতিরিক্ত উপস্থিতি পাওয়া গিয়েছিল। সেন্ট হেলেনা, দক্ষিণ আটলান্টিক, কারেক্ট। এই যে সেন্ট হেলেনা, সেন্ট হেলেনার একটু নিচেই দেখেন আপনারা পাবেন রোবেন দ্বীপ, যে দ্বীপের সঙ্গে নেলসন ম্যান্ডেলার নামটি জড়িত। দক্ষিণ আফ্রিকার বাম দিকে দেখেন রয়েছে রোবেন দ্বীপ, সেন্ট হেলেনা, এবং এর নিচে হচ্ছে রোবেন দ্বীপ। আপনারা ফকল্যান্ড দ্বীপ, যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্রিটেন এবং আর্জেন্টিনার মধ্যে 1982 সালে যুদ্ধ হয়েছিল, এখন বর্তমানে ব্রিটেনের অধীনে রয়েছে, এই হচ্ছে ফকল্যান্ড।
এই আর্জেন্টিনার পাশে। দক্ষিণ আটলান্টিকের মধ্যে পড়ছে ফকল্যান্ড। তো এই আটলান্টিক মহাসাগরের মধ্যে চোখে পড়ার মতো কয়েকটা দ্বীপ হচ্ছে কেপ ভার্দে, সেন্ট হেলেনা, এখানে রয়েছে রোবেন দ্বীপ, এখানে রয়েছে ফকল্যান্ড। আপনারা আরও খুঁজবেন, আরও অনেকগুলা পাবেন। আমরা এখন চলে যাই ভারত মহাসাগরে। 10 ডিগ্রি চ্যানেল রেখার, আপনারা প্রয়োজনে একটু খাতায় লিখে নেবেন। হ্যাঁ, যে 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে ভারত মহাসাগর এবং উপরে আরব সাগর ও বঙ্গোপসাগর অবস্থিত। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি আপনাদেরকে দেখিয়েছি এই জায়গাতে রয়েছে আমাদের ভারত মহাসাগর। তো এই ভারত মহাসাগরের উপরে যে 10 ডিগ্রি চ্যানেল রেখা রয়েছে, এই 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে হচ্ছে ভারত মহাসাগর, এইটা ভারত মহাসাগর। আর 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে দেখেন এখানে রয়েছে আরব সাগর। এই যে একদিকে ভারত, অন্যদিকে ইয়েমেন, ওমান, এটা আরব সাগর, আর এটা রয়েছে বঙ্গোপসাগর। সুতরাং 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে ভারত মহাসাগর, উপরে আরব সাগর এবং বঙ্গোপসাগর। হ্যাঁ, সাগর এবং মহাসাগর। মহাসাগর হচ্ছে উন্মুক্ত বিস্তীর্ণ পানি রাশি, আর সাগর হচ্ছে মহাসাগরের চাইতে অপেক্ষাকৃত ছোট বা ক্ষুদ্র যে পানি রাশি, সেটাকে বলা হচ্ছে সাগর। আর উপসাগর হচ্ছে যার 3 দিকে স্থলভাগ আর একদিকে জলভাগ, তাকে বলা হচ্ছে উপসাগর। দেখুন এই যে বঙ্গোপসাগর, এর এই দিকে স্থলভাগ, উপরের দিকে স্থলভাগ, এই দিকে স্থলভাগ, যার 3 দিকে স্থলভাগ আর একদিকে জলভাগ, তাকে বলা হচ্ছে উপসাগর। তাহলে মহাসাগর, সাগর, উপসাগর। তো নিচের দিকে ভারত মহাসাগর, উপরে আরব সাগর, আর পাশেই রয়েছে বঙ্গোপসাগর। আপনারা এই আরব সাগর এবং ভারত মহাসাগরের পাশ দিয়ে এই দিক থেকে আসেন, খুব গুরুত্বপূর্ণ একটা রয়েছে এডেন উপসাগর। আমার আঙ্গুল দিকে এবং আপনার ম্যাপের দিকে তাকাবেন। এডেন উপসাগর, এডেন উপসাগরের উপর দিয়ে রয়েছে লোহিত সাগর। লোহিত সাগর হয়ে আপনি উপরের দিকে উঠে যান, দেখেন এখানে রয়েছে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। এই হচ্ছে লোহিত সাগর, এডেন উপসাগর, আরব সাগর, এই জায়গাতে রয়েছে ভূমধ্য সাগর। এমন কোনো বিসিএস নেই যার প্রিলি এবং রিটেনে ভূমধ্য সাগর থেকে কোশ্চিন হয়নি। আপনার হয় প্রিলি, না হয় রিটেন, ভূমধ্য সাগর থেকে কোশ্চিন আসবেই। তার কারণ ভূমধ্য সাগর এটা পৃথিবীর গুরুত্বপূর্ণ পলিটিক্যাল একটা জায়গা। এই ভূমধ্য সাগরের তীরে এখানে 3টা মহাদেশ রয়েছে, ইউরোপ, এইদিকে রয়েছে আফ্রিকা, আর এইদিকে রয়েছে এশিয়া। আমি আবারও বলছি, দেখেন যে এই ভূমধ্য সাগরের তীরে পৃথিবীতে 3টা মহাদেশ রয়েছে। উপরে রয়েছে ইউরোপ, নিচের দিকে রয়েছে আফ্রিকা, আর হাতের ডান দিকে রয়েছে এশিয়া। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার একটা মিলন স্থল হচ্ছে ভূমধ্য সাগর। আপনাদের আমি যদি একটা হোমওয়ার্ক দেই যে ভূমধ্য সাগরের তীরবর্তী কয়টা রাষ্ট্র রয়েছে, আপনারা খুঁজবেন। ম্যাপ ধরে ধরে আপনি এই দিক থেকে শুরু করবেন যে এই ভূমধ্য সাগরের তীরবর্তী কয়টা রাষ্ট্র রয়েছে। আপনারা 21টা রাষ্ট্র খুঁজে পাবেন ভূমধ্য সাগরের তীরবর্তী। আমরা ভূমধ্য সাগর থেকে নিচের দিকে চলে আসি। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন, আপনারা আবার আরব সাগরে চলে আসেন।
আরব সাগরের এখানে ওমান উপসাগর রয়েছে, তারপরে রয়েছে পারস্য উপসাগর। পারস্য উপসাগরকে কেন্দ্র করে আপনারা জানেন যে এখানে মাতবাড়িটা করছে মূলত ইরান। পারস্য উপসাগরের উপরে কর্তৃত্ব স্থাপনের জন্য ইরান দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে এবং এখন পর্যন্ত রাখতে পেরেছে। এখানে যে হরমুজ প্রণালী রয়েছে, এই হরমুজ প্রণালীটা ইরানের কাছাকাছি, ওরা যদি এখানে আটকিয়ে দেয় তাহলে আর কেউ প্রবেশ করতে পারছে না। এবং রাজনৈতিকভাবেও এই পারস্য উপসাগরটা গুরুত্বপূর্ণ। আপনারা ম্যাপে দেখবেন যে পারস্য উপসাগরের তীরবর্তী এখানে মোট 8টা রাষ্ট্র রয়েছে। ওই রাষ্ট্রগুলির নাম আপনারা এখানে খুঁজে খুঁজে বের করবেন। কিন্তু পারস্য উপসাগরের বড় একটা অংশ জুড়ে রয়েছে ইরান। এটা প্রায় পারস্য উপসাগরে ইরানের সঙ্গে বিভিন্ন দেশের মানে যুদ্ধের মতো অবস্থাটা সৃষ্টি হয়। কত বলল? আমরা নিচের দিকে নেমে আসি। 8:37। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনাদেরকে যেটা আগে বললাম যে 10 ডিগ্রি চ্যানেল রেখার নিচে ভারত মহাসাগর আর 10 ডিগ্রি চ্যানেল রেখার উপরে হচ্ছে আরব সাগর এবং অন্যদিকে হচ্ছে বঙ্গোপসাগর। আপনারা এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এর মাঝামাঝি দেখেন এখানে 2টা দ্বীপ আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আপনাদের এখন কোশ্চেন, আপনারা এখন কমেন্টস করে জানাবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত। আমি যদি অপশন দেই যে আরব সাগর, 2 বঙ্গোপসাগর, 3 ভারত মহাসাগর, আপনারা 1, 2, 3 এর মধ্যে যে কোনো একটা নাম্বার লিখে পাঠান যে কোনটা। কোশ্চেনটা আবার শোনেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত, আরব সাগর, বঙ্গোপসাগর নাকি ভারত মহাসাগর, কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? আপেল লিখছে 3, অর্থাৎ ভারত মহাসাগর বলছে। সুরভি বলছে ভারত মহাসাগর, আশিস বলছে বঙ্গোপসাগর, আন্না বলছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, ডাক্তার রুবেল ভারত মহাসাগর। আচ্ছা, আপনারা ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর এই দুইটাই আপনারা লিখেছেন। এখন আপনারা দেখেন যে প্রকৃতপক্ষে অ্যান্সারটা কি হবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে ভারতের অধীনস্থ একটা অঞ্চল। এখন এই হচ্ছে আন্দামান আর এই হচ্ছে নিকোবর। বুঝেন যে আন্দামান উপরে আর নিকোবরটা হচ্ছে নিচে। এই আন্দামান এবং নিকোবরের মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেল রেখা চলে গেছে। আন্দামান নিকোবরের মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেল রেখা চলে গেছে। এখন আন্দামান এটা পড়ছে বঙ্গোপসাগরের মধ্যে আর নিকোবর এটা পড়ছে ভারত মহাসাগরের মধ্যে। আন্দামান বঙ্গোপসাগর, নিকোবর ভারত মহাসাগর। যদি আমরা স্পেসিফিকলি বলি তাহলে এরকম দাঁড়ায়। আর যখন ওভারঅল আমি একবারে বলবো যে আন্দামান নিকোবর কোথায় পড়ছে, উত্তরটা হবে বঙ্গোপসাগর। কারণ কি, যে এই দুইটা দ্বীপের মধ্যে আন্দামান আয়তনে বড় আর নিকোবর হচ্ছে আয়তনে ছোট। যেহেতু বড়টা বঙ্গোপসাগরের মধ্যে পড়েছে এই জন্য ওভারঅল উত্তরটা হবে বঙ্গোপসাগর। যারা বঙ্গোপসাগর লিখেছেন তাদের থ্যাঙ্কস। এটা উত্তর হবে বঙ্গোপসাগর। ব্রিটিশরা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কালা পাহাড় বা ধলা পাহাড় বলতো। মানে ওরা যখন ভারতবর্ষটাকে শাসন করত, কেউ কোনো অন্যায় করলে এই কালা পাহাড় বা ধলা পাহাড়ে এখানে তাকে নির্বাসনে পাঠাতো।
অধিকাংশ মানুষজন এখানে বনে জঙ্গলে পরিপূর্ণ ছিল, ওই বাঘ ভাল্লুকে এগুলোকে খেয়ে শেষ করে দিত। মানে পানিশমেন্টের জায়গা হিসাবে আন্দামান নিকোবরকে ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীতে ভারত স্বাধীনতার পরে আন্দামান নিকোবরকে এত চমৎকার একটা জায়গা করেছে, যেমন ইন্ডিয়ান সিনেমার অধিকাংশ শুটিংগুলি এই আন্দামান নিকোবরে করা হয়। মানে ভারতে যারই হাতে টাকা পয়সা হয় সেই চিন্তা করে যে আন্দামান নিকোবর একটু জমি কিনবো বা সেখানে ফ্ল্যাট করব। এত চমৎকার নৈসর্গিক একটা জায়গা। আচ্ছা, এরপরে আমরা এই প্রশান্তটা তো দেখিয়েছি। আপনারা যেহেতু আমাদের সময় শেষের দিকে, এই যে মহাসাগরগুলি রয়েছে বা সাগরগুলি রয়েছে এর মধ্যে যে সমস্ত দ্বীপ রাষ্ট্র রয়েছে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা মার্কার, পার্মানেন্ট মার্কার নেবেন বিভিন্ন রঙের, ওইগুলা নিয়ে আপনারা ইচ্ছা মতন দাগাবেন যে এখানে কেপ ভার্দে রয়েছে, এখানে সেন্ট হেলেনা রয়েছে, এইভাবে দাগিয়ে দাগিয়ে পুরো ম্যাপটা নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন। তো আমরা কত বেজে গেল? 43। আচ্ছা, আজকে সময় আমাদের শেষের দিকে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা পরপর 3টা ক্লাস এখন আন্তর্জাতিকে করব। আজকে ম্যাপের উপরে ক্লাস করলাম, এর পরবর্তী পর্যায়ে আমরা এশিয়া মহাদেশ পড়ব। পরে রুটিনে যেভাবে দেওয়া রয়েছে ঠিক ওই অনুসারেই আমাদের এখন চলতে থাকবে। এশিয়া মহাদেশের উপরে 2টা ক্লাস হবে, তারপরে ইউরোপ মহাদেশ রয়েছে, এভাবে সাজানো রয়েছে। তো আপনাদের আজকে যে ম্যাপের উপরে যে ক্লাসটা হলো, আপনারা আজকে রাতের বেলায় আবার একটু নিয়ে বসবেন এবং পরবর্তীতে কারো কোনো কোশ্চিন থাকলে আপনারা লিখে জানাবেন বা যে কোনো বিষয়ে আপনারা ফোন করবেন যে এখানে বুঝতে পারছি না, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব এটা বোঝানোর জন্য। তো ঠিক আছে, আজকে ধন্যবাদ। কোন শেষে স্বামী?